নিয়ম নীতি বলতে কোনো বালাই ছিল না। যখন অন্যায্যতা যখন ন্যায্যতায় পরিণত হয়েছিল, যখন মানুষের ভোটাধিকার থেকে শুরু করে প্রত্যেকটা মৌলিক অধিকার নিয়ে কথা বলার মতো কোনো পরিবেশ পরিস্থিতি এখানে ছিল না। দেশে যখন আইএমএ জাহিলিয়াত বিরাজমান করেছিল, তখন এদেশের তারুণ সমাজ, এদেশের তারুণ্য এদেশকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে রাজপথে তারা জীবন দিতে তারা প্রস্তুত হয়েছিল। প্রিয় দেশবাসী, আপনারা জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় সূচনা লগ্ন থেকে একটি দেশের জন্ম দিয়েছেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয় সূচনা লগ্ন থেকে দেশের প্রত্যেকটা ক্রান্তি লগ্নে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় আশা সঞ্চার ঘটিয়েছে। প্রিয় উপস্থিতি, দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে যখন ফ্যাসিবাদ এদেশের বুকের মধ্যে গেড়ে বসেছিল, জগদ্দল পাথরের মতো গড়ে বসছিল, তখন এদেশের মানুষ একটা আস্থার জায়গা, একটা নেতৃত্বের জায়গা খুঁজেছিল। এদেশের মানুষ সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর দিকে তাকিয়েছিল, কখন এদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদেশের মানুষের ভোটাধিকার জন্য, এদেশের মানুষের ভরণ পোষণের অধিকারের জন্য, মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য কখন কথা বলবে, কখন ভয়েস রেজ করবে, সেই মানুষরা যখন আমাদের দিকে তাকিয়েছিল, আমরা এই আন্দোলন আমরা সূচনা করেছিলাম। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই যে অযৌক্তিক কোটা, এই কোটার বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করেছিলাম। আমরা সফট এবং হার্ড কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের আন্দোলন বেগবান করেছিলাম। কিন্তু বারবার সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল এটা সরকারের কোনো নীতিগত সিদ্ধান্ত নয়, এটা হাইকোর্টের বিষয়। সরকার হাইকোর্টের কাঁধে বারবার বন্দুক ঝুলিয়ে দিয়ে আমাদেরকে টাল বাহানা শুরু করেছিলেন। আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি আমরা পালন করেছিলাম। কিন্তু একটা পর্যায়ে যখনই সে ফ্যাসিস্ট, সে খুনি হাসিনা যখন বলেছিল, রাজাকার শব্দটা যখন উচ্চারণ করেছিল, তখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে নারী শিক্ষার্থীরা উত্তাল হয়ে ওঠে। প্রিয় উপস্থিতি, সেখান থেকে আন্দোলন নতুন দিকে মোড় নেয়। আমি শুধু এখানে ছোট্ট একটা বিষয় ধরে দিতে চাই। মঞ্চ উপবিষ্ট আমার সম্মানিত শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নেতৃবৃন্দ আছেন, তাদেরকে ধরে দিতে চান। আমরা বিগত এক যুগের বেশি সময় ধরে, আমি শুধু এক যুগ বলবো না, বিগত প্রায় স্বাধীনতার পর থেকে 54-55 বছর থেকে আমরা একটা বিদ্যমান একটা পরিস্থিতির মধ্যে বসবাস করতেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির শিক্ষার্থীরা উঠে আসে, ছেলেমেয়েরা উঠে আসেন। তারা একটা সময় আফসোস করতে হয় যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া আমার অপরাধ, নাকি আমার বাবা গরিব হওয়া, আমি অর্থহীন হওয়া আমার অপরাধ। কেন কি জানেন, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বুক স্বপ্ন নিয়ে আসি, সে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে একটা সিটের জন্য দাসত্বের জিন্দেগি যাপন করতে হয়। সে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে জিম্মি রাখতে হয় একটা শুধুমাত্র সিটের জন্য। আমরা দেখেছি বিগত সময় যখন যে প্রশাসন এসেছেন, তারা পেশিবাদী সরকারের পেশিবাদী কাঠামোর পাহারাদ হিসেবে কাজ করেছিল। বন্ধুগণ, আমরা দেখেছি তারা শুধুমাত্র শিক্ষার্থীকে ব্যবহার করেছিল নিজের পদ পদবি সামনের দিকে বাড়ানোর জন্য, নিজের পদোন্নতির জন্য তারা শিক্ষার্থীকে ব্যবহার করেছিল। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিগত সময়ে যখনই যে সরকারি দল ক্ষমতা আসেন, সে সরকারি দলের ছাত্র সংগঠনগুলো নিপীড়ন নির্যাতন চালায়, হলগুলোকে নিপীড়ন নির্যাতনের সেল বানান। কিন্তু আমরা কি দেখেছি, আমাদের যারা দায়িত্বে আছেন, যারা দায়িত্বশীল আছেন, যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, তারা আমাদের অভিভাবকের দায়িত্ব পালন না করেন, তারা শুধুমাত্র নিজের আখের গুছিয়েছেন, নিজের পদ পদোন্নতি বাড়িয়েছেন শুধুমাত্র আমাদেরকে ব্যবহার করে। আমরা শুধু একটা কথা বলতে চাই, 15 জুলাই যখন ছাত্রলীগ আমাদের হামলা করে, 14 জুলাই 17 জুলাই যখন হামলা করেন, এর আগে আন্দোলন ছিল একটা দিকে, পরবর্তী আন্দোলন ছিল বিদ্যমান যে দাসত্বের কালচার এই ক্যাম্পাসগুলোতে বিদ্যমান আছে, সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল। আন্দোলন ভিন্ন দিকে মন নেয়। আমরা বলতে চাই একটা কথা, আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদিও শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো ফর্মাল কোনো প্ল্যাটফর্ম নাই। আমরা দেখেছি করোনা মহামারী, যে কোনো মহামারীতে, যে কোনো দুর্যোগ দুর্বিপাকে আমরা দেখেছি শিক্ষকদের নির্বাচন হয়, কর্মচারীদের নির্বাচন হয়। আমরা দেখেছি শিক্ষকদের যে আলিশাল ভবন হয়, কর্মচারীদের জন্য আলিশাল ভবন হয়। কিন্তু আমার বোনদের আমরা দেখেছি নারী শিক্ষার্থী সংখ্যা ঢাকা বিশ্ববিদ্যালয় 52% বেশি, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে সে 52% নারী শিক্ষার্থীর জন্য মাত্র 5টা হল। আমরা দেখেছি কয়েকদিন আগেও আমাদের নারী বোনদেরকে একটা সিটের জন্য আমরা অনশনে বসতে হয়। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এটা সবার জন্য লজ্জার বিষয়, ধিক্কারের বিষয়। এটা কেন হয়? কারণ হচ্ছে আমাদের পক্ষে কথা বলার জন্য কেউ নেই। আমরা দেখেছি যারা ছাত্র রাজনীতির কথা বলে, ছাত্রদের কথা বলেন, কিন্তু সে ছাত্র সংগঠনগুলা আদৌ থেকে ছাত্র রাজনীতির জন্য, ছাত্রদের কল্যাণের জন্য কথা বলে। আমরা শুধু বলতে চাই একটা কথা, আমরা 15 জুলাই পরবর্তী একটা এই বিদ্যমান কালচার চেঞ্জ করার জন্য, দাসত্বের কালচার চেঞ্জ করার জন্য আমরা রুখে দাঁড়িয়েছি। আমার এই যে 166-67 ভাই বোন, তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, তারা বুলেটের মুখে দাঁড়িয়েছেন। তারা এই যে দাসত্বের কালচার আর চায় না। তারা চায় ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশ তৈরি হোক, ক্যাম্পাসে রাজনীতির নামে, হানাহানির নামে, কেউ তার অধিকার আদায়ের কথার নামে
কেউ একজন হচ্ছে ক্যাম্পাসের মধ্যে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার করবে, আবারও কুক্ষিগত করে রাখা কালচার ফিরিয়ে আনবে, সেটা আমরা চাই না। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটা প্ল্যাটফর্ম থাকবে, সেখান থেকে শিক্ষার্থী অধিকার আদায়ের কথা বলবে। আমরা দেখেছি যে এই যে বিপ্লব কিংবা গণ অভ্যুত্থানের কথা বলি, বিপ্লব পরবর্তী যে প্রশাসন আসবেন তাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে তারা যে বিপ্লব যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করবেন। আমরা 15 জুলাই আকাঙ্ক্ষা ধারণ করেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্ল্যাটফর্ম থাকবেন, তাদেরকে আর দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হতে হবে না, তাদের প্রতিনিধি থাকবেন, তাদের কথা বলার প্ল্যাটফর্ম থাকবে, সব কিছু মিলিয়ে। কিন্তু আমরা দেখেছি কি আজ থেকে 6 মাস পার হয়ে যাওয়ার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করছে কিনা আমাদের সেটা জানা নাই। অথচ আমরা যখন টিচারদের সাথে কথা বলি তখন তারা বলে যে বাবা আমাদের আরো 160টা 68টা কাজ আছে। কিন্তু আমরা বলতে চাই বিপ্লব পরবর্তী প্রশাসনের প্রথম কাজ হচ্ছে বিপ্লব যে স্পিরিট, যে উদ্দেশ্য নিয়ে শিক্ষার্থীরা বিপ্লব গড়েছিল, জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, সেটা যদি আপনি প্রথমে কাজ করা। সম্মানিত উপস্থিতি, আমরা আবার জানিয়ে দিতে চাই যে আমাদের যে আহত ভাইরা তাদের আকুতি একটা যে না, তারা আবার দাসত্বের জীবনে জিন্দিগি ফিরে যেতে চায় না, তারা রক্ত দিয়েছে আবার দাস হওয়ার জন্য নয়। আমরা শুধুমাত্র একটা কথা বলতে চাই, নতুন বাংলাদেশ বিনির্মাণে এই যে আমার সামনে যারা তরুণরা যারা বসে আছেন তারা আপনারা জুলাই অগাস্টে আপনারা রাজপথে আপনারা নেমেছিলেন একটা উদ্দেশ্য সাধনের জন্য। আপনাদের দুটা কাজ, প্রথম দাবি হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা পতন হয়েছে, কিন্তু আমাদের কাঁধে একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ব হচ্ছে শুধুমাত্র আমরা বলেছি যে শুধুমাত্র ফ্যাসিস্ট হাসিনা পতন নয়, বিদ্যমান যে সিস্টেম আছে, আমরা বলেছি যে লঙ্কা যে সে রাবণ হয়, আমরা লঙ্কা সিস্টেমটা চেঞ্জ করতে চাই, বারবার রাবণের পরিবর্তন করতে পারবো না আমরা। আমাদের দায়িত্ব, এই তারুণের দায়িত্ব দুইটা। আমি বলেছি এদের যখনই ফ্যাসিবাদের কবলে আক্রান্ত ছিল, যখন এদেশের মানুষ একটা আস্থার নেতৃত্ব জায়গা খুঁজেছিল, তারা তখনও কাউকে পায় নাই। এই তরুণরা রাজপথে জীবন দিয়ে রক্ত দিয়ে তারা দাঁড়িয়ে থেকেছে, দাঁড়িয়ে থেকে মানুষের আস্থার জায়গা তৈরি করেছে। মানুষজন তখন বুঝেছে না, এই তরুণদের পিছনে আমরা নামতে পারি, এই তরুণদেরকে সাপোর্ট দিতে পারি। প্রিয় বন্ধুগণ, এই তরুণ যখন একটা দায়িত্ব পালন করেছেন, তাদের পরবর্তী দায়িত্ব হচ্ছে নতুন বন্দোবস্ত হাজির করা। সেই বন্দোবস্ত হাজির করার নিয়তে আমরা আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে আমরা এগিয়ে যাব, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার গতি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।